সেই আর্মি চিফ ইন্ডিয়া থেকে বাংলাদেশ বাঁচাইতেছে। হে খোদা, আমারে উঠায় নাও, নয়তো দড়ি ফেলাও, বায়ে উঠে যায়। তোমার সামনে দিয়ে ঘটনা ঘটতে যাবে, কিন্তু তুমি আর আটকাইতে পারবে না। ডক্টর ইউনূসের অ্যাকশন শুরু, কেউই রেহাই পাবে না, কারণ তালিকা রেডি করা হয়েছে যে সেনাবাহিনীকে নিয়ে গেল স্বাধীনতা পরবর্তী সময়ে এত পরিমাণ গালাগালি সে তাই ভাষা প্রয়োগ করে যখন প্রাণঘাতী অস্ত্র বা লেথাল ওয়েপন ইউজ করে মানুষকে গুলি করার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা। রাষ্ট্রপতির বিদায় ঘণ্টা কি বাইজা গেছে কিনা? মুহূর্তের মধ্যেই চারদিকে জয়ধ্বনি। শেখ হাসিনা গিয়েছে যে পথে, সে পথেই যাচ্ছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীকেও ভারত ছেড়ে পালাতে হবে। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আপনাদের ইন্ডিয়ান ব্যাগেজ নিয়ে রাজনীতি করতে দেবে না, ফুল স্টপ। আমি ব্যক্তিগতভাবে চাই প্রফেসর ইউনূস জাতির নেতৃত্ব থেকে যেন তারপরেও বিদায় না নেন। তিনি যেন রাষ্ট্রপতির পদকে অলংকৃত করেন। তিনি আসলে অলংকার হয়ে উঠবেন রাষ্ট্রপতি পদের জন্য। আমরা উনার অভিভাবকত্ব এত তাড়াতাড়ি হারাইতে চাই না। আওয়ামী লীগের স্বপ্ন একেবারে ভেঙে চুরমার হয়ে গেল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বেশ কয়েকদিনের ভিতরেই পদত্যাগ করতে পারেন সেনাপ্রধান। আর আওয়ামী লীগেরা কিন্তু চেয়েছিল সেনাপ্রধান যদি ক্ষমতায় থাকে তাহলে শেখ হাসিনা নির্বাচনের আগে যেভাবে হোক বাংলাদেশে আসবে এবং সে নির্বাচনে অংশগ্রহণ করবে। আর নির্বাচনে অংশগ্রহণ করে যেভাবে হোক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফাঁসিতে ঝুলাবে, এমনটা কিন্তু ভেবেছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। কিন্তু সেটা কিন্তু তাদের স্বপ্নই থেকে গেল, বাস্তবে কিন্তু আর রূপান্তর হতে পারলো না। কারণ কিছুদিনের ভিতরেই পদত্যাগ করতে পারেন সেনাপ্রধান, এমনটা কিন্তু বলে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এমনকি দেশের জনগণও চাইছেন যে সেনাপ্রধানকে ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না, কারণ সেনাপ্রধান যদি ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশে আবারও স্বৈরাচার ফিরে আসতে পারে, এমনটাই কিন্তু মন্তব্য করছেন। এমনকি সেই সাথে শুধু যে এটি একটি খুশির সংবাদ সেটা কিন্তু নয়, আরও একটি খুশির সংবাদ হলো নরেন্দ্র মোদীও দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে কয়েকদিনের ভিতরে। কারণ আপনারা জানেন যেভাবে শেখ হাসিনা বাংলাদেশে স্বৈরাচারী শাসন চালু করেছিল আর সেটাকে মেনে নিতে পারছিল না দেশের জনগণ। আর যেভাবে ছাত্র জনতা খেপে গিয়ে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেল, ঠিক একইভাবে নরেন্দ্র মোদীও স্বৈরা শাসন চালু করেছে ইন্ডিয়াতে, যেটাকে মেনে নিতে পারছে না আর ইন্ডিয়ার জনগণেরা। আর সেটাকে কেন্দ্র করে একের পর এক বিক্ষোভ মিছিল করছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ইন্ডিয়ার জনগণ। তবে এখন শুধু দেখার বাকি যে ভবিষ্যতে কি হতে চলেছে। আপনারা হয়তো অনেকেই বুঝতে পেরে গিয়েছেন যে ভিডিওর অংশ বিশেষগুলো দেখে যে আজকের নিউজ ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সবকিছু দেখতে পাবেন আজকের এই নিউজ ভিডিওতে, তাই অবশ্যই নিউজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ পুরো ভিডিওটা না দেখলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো মিস করে যাবেন। তবে বিস্তারিত নিউজ ভিডিওতে যাবার আগে এখনো যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে পাশে থাকুন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ধারাবাহিকতায় চলে যাই। যে আর্মি চিফ 5 আগস্টে সারাক্ষণ ইন্ডিয়ান আর্মি চিফের সাথে কথা বলছে, হাসিনার বোনজামাইয়ের জন্য মেডিকেলি আনফিট হওয়ার পরে আর্মি চিফ হয়েছে, যার কমান্ডে আর্মি সবচেয়ে বেশি হত্যাকাণ্ড চালাইছে ছাত্র জনতার উপরে, যেই শহীদের শরীরে বেধা 66% গুলি আসছে আর্মির অস্ত্রাগার থেকে। আমার কথা না, জাতিসংঘের কথা। সেই আর্মি চিফ ইন্ডিয়া থেকে বাংলাদেশ বাঁচাইতেছে। হে খোদা, আমারে উঠায় নাও, নয়তো দড়ি ফেলাও, বায়ে উঠে যায়। প্রফেসর ইউনূসের সামনে গিয়া রাজনৈতিক দলগুলো এক কথা বলে, বাইরে এসে আর এক কথা বলে। প্রফেসর ইউনূস দিছে চাপা মাইর, ওস্তাদের মায়ের শেষ রাতে কইছে আপনারা যা চান লিখে দেন, বুঝছেন? ব্যাস, মুখে এখন তালা। এইবার রাজনৈতিক দলগুলো বুঝবে অ্যাকাউন্টেবিলিটি কারে বলে, দায় নেওয়া কাকে বলে। এইবার তারা বুঝবে রাজনীতি জিনিসটা কত কঠিন, জটিল। এটা ছেলের হাতের মোয়ানা। এতদিন ভালসুন্দের সাথে খেলছে তো বুঝতে পারে নাই রাজনীতি কত কঠিন। এবার প্রফেসর ইউনূসের সাথে খেলতে গেছে, বুঝেছে। প্রফেসর ইউনূস একাই খেলে দিছে একটা কথায়। প্রফেসর ইউনূস জাতির নেতৃত্ব থেকে যেন তারপরেও বিদায় না নেন। তিনি যেন রাষ্ট্রপতির পদকে অলংকৃত করেন। তিনি আসলেই অলংকার হয়ে উঠবেন রাষ্ট্রপতি পদের জন্য। আমরা উনার অভিভাবকত্ব এত তাড়াতাড়ি হারাইতে চাই না। বাংলাদেশকে আমাদের শক্ত অর্থনৈতিক এবং রাজনৈতিক ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য প্রফেসর ইউনূসের অভিভাবকত্ব আমাদের দরকার। ছাত্র জনতার আকাঙ্ক্ষার রাষ্ট্র তৈরি করে দেওয়াটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমাদের সেই প্রতিশ্রুতি ভুলে গেলে চলবে না। আমরা এক কঠিন জটিল সন্ধিক্ষণে দাঁড়ায় আছি। একদিকে ভয়, অন্যদিকে সম্ভাবনা। যারা সত্যকে বিকৃত করছে, ইতিহাসের নির্মম বাস্তবতাকে উপহাস করছে, তারা শুধু নিজেদের মানবিকতাই হারায়নি, তারা আমাদের ভবিষ্যৎকেও হুমকির মুখে ফেলে দিছে। কিন্তু ইতিহাস সাক্ষী, জুলুম কখনো টেকসই হয়নি, জুলুম কখনো টেকেনি, জালেম কখনো টেকেনি। প্রত্যেকটা ফ্যাসিস্ট শক্তির শেষ আছে, আর সেই শেষ তারাই ডেকে আনে যারা সত্যকে মুছে দিতে চায়। ওয়াকারের বিরুদ্ধে কিছু বললে হুক্কা হুয়া শুরু করে দেয় ডিজিএফআই এর পেইড এজেন্টরা। ওয়াকারের জন্য নাকি ইন্ডিয়া বাংলাদেশে আক্রমণ করে নাই। হ্যাঁ, খারান আইসানি, আমি না ঘোড়ায় আসবো। যারা জুলুমকে অস্বীকার করছে, যারা উপহাস করছে, তাদের ক্ষমা নাই। আমি পবিত্র কোরআন শরীফের একটা আয়াত পড়ি, সেখানে ঠিক একই ধরনের বার্তা আছে। যারা অপরাধী তারা বিশ্বাসীদের উপহাস করত, এবং তারা যখন তাদের কাজে দিয়ে গমন করত তখন পরস্পরের চোখ টিপে ইশারা করত। তারা যখন তাদের পরিবার পরিজনের কাছে ফিরত তখনও হাসাহাসি করে ফিরত। যুগ বদলায় কিন্তু জালিমরা বদলায় না। ওই একই আবরণ নিয়ে ফিরে আসে বারবার। আর পবিত্র কোরআনেই বলা আছে কি করতে হবে, কোনটা আমাদের করণীয়, আর এদের ভাগ্যে কি আছে সেটা বলা আছে। তারা সামান্য হেসে নেই, শীঘ্রই তাদের কৃতকর্মের জন্য প্রচুর কাঁদবে। ডক্টর ইউনূসের
অ্যাকশন শুরু, কেউই রেহাই পাবে না, কারণ যারা তালিকা এখন রেডি করা পর্যন্ত হয়েছে। চ্যানেলকে সাবস্ক্রাইব ডক্টর করেনি ইউনূস তারা বলছেন অবশ্যই যে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। কিছু মানুষের লুটপাট জাতির সামনে তুলে ধরা হবে। তো কিছু মানুষ কারা, চোখ বন্ধ করে বলা যায় আওয়ামী লীগের সাপোর্টার, আওয়ামী লীগের এমপি মন্ত্রী নেতা, অথবা তাদের সাথে কানেক্টেড প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন সেক্টরের মানুষ। শেখ হাসিনার আমলে নাকি এর চাইতে ভালো ছিল। ফজলুর যদি শেখ হাসিনা এত ভালোই হয়ে থাকে তাহলে শেখ হাসিনার আচলের মধ্যে গিয়ে বসে থাকো, তোমার বাংলাদেশে থাকার অধিকার নাই, অধিকার নাই, অধিকার নাই। আমি চাই বাংলাদেশ থেকে ফজলুরকে বিতাড়িত করে শেখ হাসিনার আচলের তলে নিয়ে অবস্থান করো। তার মতো এই ফজলুরকে বাংলাদেশের জনগণ খায় না। এই ফজলু মজলু দেখার টাইম আমাদের নাই। এই ফজলু মজলুর জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই। এই ফজলুদের জন্য বাংলাদেশের রাজনীতি নয়। আপনার জন্য রাজনীতি হচ্ছে ভারতের পাচাটা এবং দালালি করা। ওখানে চলে যান। 24 নিয়ে কথা বলবেন না। 24-এর কোনো অধিকার আপনার নাই। 24-এ গণতন্ত্র এবং 24-এর বিপ্লব নিয়ে একটা মিথ্যাচার আর করবেন না। কাউকে নতুন নতুন রাজাকার ট্যাগ লাগানোর চেষ্টা করবেন না। কাউকে নতুন নতুন করে আবার মব জাস্টিসের মধ্যে ফালানোর চেষ্টা করবেন না। মব করেছে আপনার বোন শেখ হাসিনা, মব করেছে আপনার পূর্বসূরি আওয়ামী লীগ, মব করেছে শেখ হাসিনার উত্তরসূরিরা। আপনি তাদেরই বংশের লোক, আপনি তাদের কাছে ফেরত যান। মব নিয়ে কথা বলবেন না ফজলুর রহমান সাহেব। বাংলাদেশে কোনো মব জাস্টিস শেখ হাসিনার এই 16 বছরের চাইতে 53 বছরে কোনো আমলে কেউ কোনোদিন প্রতিষ্ঠিত করে নাই। এখনো যা করছে মব, এই মবের মূল হোতা হচ্ছে আওয়ামী লীগ। তারা টার্গেট করে করে এই অন্যায়গুলো করে যাচ্ছে। বাংলাদেশে আমরা বৈষম্য চাই না। বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই, কিন্তু এই ফজলুর রহমানরা বাংলাদেশে অনৈক্য সৃষ্টি করছে, বিভাজন সৃষ্টি করছে। আজকের 24-এর গণ অভ্যুত্থানের রাষ্ট্রের যে সকল শ্রেষ্ঠ সন্তানদেরকে বিতর্কিত করছে। ফজলুর রহমান, চোখ দুইটা কি অন্ধ হয়েছে আপনার? তাকিয়ে দেখেন আপনার পাশে। আপনাকে তো শেখ হাসিনা গ্রেপ্তার করবে না। আপনাকে তো শেখ হাসিনা অন্যায়ভাবে আপনার কি বলে ওই যে মব জাস্টিস আপনার উপরে করবে না, কারণ শেখ হাসিনারই তো আপনি পুত্র, আপনি তো শেখ হাসিনার দালাল, আপনি তো ভারতের দালাল। আপনাকে কেন সে করবে? আপনার চোখের পাশ দিয়ে দেখেন না এম ইলিয়াস আলী গুম হয়ে গিয়েছে? আপনার চোখের পাশ দিয়ে দেখেন না সাগর রুনি হত্যা হয়েছে? আপনার চোখের পাশ দিয়ে দেখেন না সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে? আপনার চোখের সামনে দেখেন না আজকের মেজর সিনহা রাশেদকে চেকপোস্টে দাঁড় করিয়ে তারপরে ওসি প্রদীপ সেখানে হত্যা করেছে? আপনার চোখের সামনে দেখেন না যে র্যাবের সাবেক মহাপরিচালক বেনজিররা কিভাবে মানুষদেরকে হত্যা করেছে, পুলিশের আইজি থাকা অবস্থায় হত্যা করেছে? চোখের সামনে দেখেন না যে বর্তমান ট্রাইব্যুনালের অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব বলছে 1330 জন মানুষকে একজন ব্যক্তি গুলি করে করে হত্যা করতে এবং সেখানে রক্ত ছিটে আসলে আনন্দ পেত? এগুলো কি চোখের সামনে ভেসে ওঠে না? আপনি বলছেন যে মব জাস্টিস কাকে বলে? মব জাস্টিসের কি দেখেছেন? বিপ্রজিৎ হত্যা দেখেন নাই? বিশ্বজিৎকে যে হত্যা করেছে সেটা আপনি দেখেন নাই? আপনি কি দেখেন নাই যে আবরার হত্যা হয়েছে কিভাবে? আপনি কি দেখেন নাই যে একজন নারীকে বেঁধে রেখে স্বামীকে জঙ্গলে পাঠিয়ে দিয়ে তারপরে সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আজকের একজন নারীকে ধর্ষণ করে হত্যা করেছে, একজন নারীকে বিভিন্ন জায়গায় হেনস্থা করেছে, বিভিন্ন সমাজের মধ্যে তাদেরকে আজকে ধর্ষিত করা হয়েছে? এগুলো কি দেখেন নাই? রাস্তায় রাস্তায় লাশ পড়ে থেকেছে দেখেন নাই? দেখেন নাই যে গত 16টি বছর কত হাজার মানুষের উপরে আক্রমণ করেছে? দেখেন নাই 5 শাপলা চত্বরের কথা? দেখেন নাই 24-এর গণ অভ্যুত্থানের সময় 2000 মানুষকে হত্যা করা হয়েছে? এখন উচিত ছিল আপনার পরিবারের কাউকে ওই আন্দোলনের মধ্যে নিয়ে গিয়ে শেখ হাসিনা যদি বাটাম দিত, তাইলে আপনি বুঝতেন যে মব কাহাকে বলে। কিন্তু সমস্যাটা হচ্ছে আপনাকে তো সে বাটাম দিবে না, আপনাকে তো পেলে পুষে তৈরি করেছে। আর আজকের বাংলাদেশটা যারা যুবকরা, যেই ছাত্র জনতা, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা দেশটাকে উপহার দিয়েছে, তাদের সাথে আপনারা এখন নতুন নতুন গল্প সাজান, নতুন নতুন তকমা লাগান, নতুন নতুন তাদেরকে দেশদ্রোহী বানানোর চেষ্টা করেন। গিয়েছে যে পথে, সে পথেই যাচ্ছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীকেও ভারত ছেড়ে পালাতে হবে। বারবার পাকিস্তানের সেনাপ্রধানকে কেন ডোনাল্ড ট্রাম্প ডাকছেন, আবারও কেন ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করার জন্য পাকিস্তানের সেনাপ্রধান যাবেন? প্রিয় দর্শক, সেই কারণে আজকে বলছি যে অন্যের ঘাড়ে আপনি অনেক দিন চড়েছেন, এবার আপনার ঘাড়ে অন্য কেউ চড়বে। এটাই পৃথিবীর নিয়ম। আপনি যত বড় অত্যাচারী হবেন, আপনার জন্য আরেকজন বড় অত্যাচারী তৈরি হবে। এতক্ষণ ধৈর্য সহকারে যারা পুরো ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হয়তো আপনারা এতক্ষণে বুঝতে পেরে গিয়েছেন যে ভিডিওর আসল উদ্দেশ্যটা কি। তো এ নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি, সেই সাথে তো আজকের নিউজ ভিডিওটা এ পর্যন্ত। সবশেষে আপনারা যদি চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে সবার আগে আপনি নিউজ ভিডিওগুলো দেখতে পান। এমনকি আপনার গুরুত্বপূর্ণ মতামত কি এই ভিডিওটা সম্পর্কে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আজকে নিউজ ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থাকুন।